আচ্ছা দেখেন যেটা বলছিলাম এটা হচ্ছে আমরা করবো, যেটা হচ্ছে স্পেশাল কেস অল জিরোর যে জিনিসটা বললাম। তাহলে আমরা এটা আর আলাদা লিখলাম না, যেভাবে টেবিল করছিলাম ওইভাবেই করি। তাহলে s⁵ নিলাম। আচ্ছা 1 মিনিট। ওকে, তাহলে s⁵ যদি নেই, তাহলে প্রথমে প্রথমটার সহগ 1, এটা গ্যাপ দিয়ে 6, এটা গ্যাপ দিয়ে 8, ওইটা গ্যাপ দিয়ে 0। s⁴ 7, গ্যাপ দিয়ে 42, গ্যাপ দিয়ে 56, গ্যাপ দিয়ে 0। খেয়াল করে দেখেন এখানে কমন নেওয়া যায়, আমি চাইলে 7 কমন নিয়ে নিতে পারি। কমন নিতে পারলে আমরা একটু ছোট করে নেব। তাহলে এটা হয় 1, 6 7 42, 27 56। ঠিক আছে তো নাকি? হুম, না 7, না 6, wait, এটা কত হয়? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে s³ এখন আমরা বের করব। এই যে 6 1 6, -6 1 6, 0। দেন এই যে 8 1 8, -8 1 8, 0 0 0। মানে দেখেন অল রো জিরো হয়ে গেছে না? অল রো যদি জিরো হয়, এরপরে আমাকে কি করতে হবে? এখানে ক্যালকুলেশন থামাই দিতে হবে। থামাই দিয়ে যেইখানে অল রো জিরো হয়ে গেল, তার আগের ইকুয়েশন গুলা নিয়ে বা আগের সহগ গুলা নিয়ে আমাকে নতুন ইকুয়েশন জেনারেট করতে হবে। তাহলে আমার দেখেন s3 সব জিরো হয়ে গেছে। তাহলে আগেরটা যদি বলি, আগেরটা কত? এই যে 1680। তাহলে এখন এইটা, সরি ওইটা না, এই যে 166, 16 এই, হ্যাঁ ঠিক আছে, ওই তো দুইটা সেমই মিলে গেছে। মিলে গেছে বলে জিরো হয়েছে 1680। তাহলে এখন আমার নতুন ইকুয়েশন নিতে হবে। আচ্ছা এটাকে আমরা কিউ না দিয়ে এটাকে আমরা অন্য একটা নাম দিই, এ অফ এস। এ অফ এস সমান কত? যে এটা দেখেন, এইটা কার? 4-এর সহগ। 3 গ্যাপ থাকে, এটা 2-এর সহগ। 1 গ্যাপ থাকে, এটা কনস্ট্যান্ট। এই কথাটুকু বুঝতে পারছেন কিনা? যেটা বইতে পি নিছে, পি নেন, সমস্যা নাই। আচ্ছা বলেন এটা বুঝতে পারছেন কিনা সবাই? ভাই আবার একটু বলো। যেখানে অল রো জিরো হবে, তার আগের লাইনে আমরা দেখব, আগের লাইনে যেই সহগগুলো আছে সেই সহগগুলা নিয়ে একটা ইকুয়েশন বানাবো। এখানে দেখেন s⁴ এর আছে, তাহলে এটা আসলে s⁴ মিন করতেছে 1 × s⁴। এটা s⁴ মিন করতেছে, তাহলে 6 × s⁴। এটা s⁴ 2 পরে 1 গ্যাপ দিয়ে সহগ মিন করতেছে, এই জন্য মানে কনস্ট্যান্ট আর কি, এই জন্য কনস্ট্যান্ট বসাই দিলাম। ক্লিয়ার? ওকে। এবার আমরা কি করব? এবার হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করে দিব। করলে কত হয় এটা?
4s কিউব 12s+0। ঠিক আছে। s⁴ বরাবর আগে এটা ছিল না, এখন জাস্ট ওর পরিবর্তে আমরা এটা ইউজ করে দেবো। আর কোনো ডিফারেন্স নাই, একইভাবে ক্যালকুলেশন করতে হবে। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা। তাহলে নতুন টেবিল যদি গঠন করি, s⁵টা আগের মতোই থাকবে। ভাই কোনটা রিপ্লেস করবেন? এই যে এটা কারটা নিছি, ফোরেরটা নিছি না, ফোরেরটা রিপ্লেস করে দেবো, দিয়ে আবার আগের মতো ক্যালকুলেশন করব। কারণ ফোরেরটার কারণে তো থ্রিরটা এরকম 0 হয়েছে। তাহলে 5 আগে যা ছিল তাই থাকবে, নিউ 4 বানাতে হবে। নিউ 4 কত? নিউ 4 না, সরি সরি, নিউ 3। আমরা তো 3 করতেছি এখানে, 4 তো না, 4 তো আছে। কারণ এটা যে 3 পেয়ে গেছে না, এই 3 হিসাবে নিতে হবে, কারণ এটা তো 4 না। 4 কত ছিল? 1680। নিউ 3 কত? 4, 12, শূন্য, শূন্য। বাকিটা আবার আগের মতো ক্যালকুলেশন। কিন্তু যেহেতু এটা 4, 12, তাহলে কমন নেওয়া যায়। এটাকে কমন নিয়ে 1 বানাই ফেলা যায়, এটাকে কমন নিয়ে 3 বানাই ফেলা যায়। দেন এস স্কোয়ার কত? এই যে এটা মাইনাস এইটা ÷ 1। 3 × 1 সরি, 6 × 1 = 6, 3 ভাই। -3 × 1 = 3। তো 1 দিয়ে ভাগ করলে 3ই আসতেছে, ঠিক আছে। তারপরে 8 × 1 = 8, -0 এইট। ÷ 1 করলে হয় 8। তারপর একটা 0, তারপর একটা 0। s1, 1/3। 3 × 3 = 9, -8 করলে হয় 1 ÷ 3, শূন্য, শূন্য, শূন্য। আর লাস্টেরটা তো বারবার ক্যালকুলেশন করে দেখতেছি ভাই ওটা কি কোনটা শূন্য হবে আসতেছে। দ্বিতীয়টা? কেন? এই যে 3-এর সাথে 0 গুণ করব, 1-এর সাথে 0 গুণ করবো, ÷ 3। এই যে এটার সাথে গুণ করব, এটা তো 0, ÷ 1/3 করলে এটা এটা কাটে, এটা থেকে যায়। তাহলে এই আমাদের ক্যালকুলেশন শেষ। এখন বলেন তো কোন সাইন চেঞ্জ হয়েছে প্রথম কলামে? না। তার মানে এই সিস্টেমটা স্টেবল। এবার ওই যে বাকিগুলা চিনে বের করবো। এইবার একটু আমাদের ঝামেলা, কারণ অল 0 পেয়ে গেছি আমরা। অল 0 যদি পাই তাহলে কি করতে হবে? সেখানে যে ওমেগা পোল আছে, কিভাবে খুঁজে বের করব? আহ অক্সিলারি যে ইকুয়েশনটা আমরা বের করলাম, যেমন ওই যে P ধরে নিছে, দেখতে হবে ওইটার নিচে কতবার সাইন চেঞ্জ হয়েছে। কথা বুঝতে পারছেন? ওর নিচে যতগুলো সাইন চেঞ্জ হবে, তাকে যদি আমরা অক্সিলারির পরে যতগুলো যদি সাইন চেঞ্জ করি, 1 মিনিট দাঁড়ান, এখানে আমাদের তো
আমাদের কোনো, আচ্ছা সিস্টেম তো স্টেবল হয়েছে, রাইট হাফ পোল তো আমরা কখনোই পাবো না। স্টেবল, রাইট হাফ পোল নাই বলে তো স্টেবল হয়েছে, কারণ সাইন চেঞ্জ হয় না। ভাই, বলেন। ভাই এখানে ডিফারেন্সিয়েট করলাম, আগের ম্যাথটাতে ডিফারেন্সিয়েট করি না কেন? আগেরটা তো অল জিরো না, শুধু একটা জিরো ছিল, এখানে অল জিরো পাইছি তাই। দুইটা দুই নিয়ম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা খেয়াল করুন, জে ওমেগা পোল পাওয়ার সিস্টেম আমরা এখান থেকে দেখি। দেখেন জে ওমেগা পোল পাইছি কোথায়? এই যে S3 তে। S3 মানে এইখানে, তার মানে এক কথায় আমরা এটাকে যদি আর একটু করি, এটা ছিল আমাদের আগের S3, আর এটা হচ্ছে নিউ S3। তাহলে এই যে জিরো যে হয়ে গেল, অল জিরো, এটা আমরা মার্ক করে রাখলাম। এর নিচে কত জায়গায় আমাদের সাইন চেঞ্জ হয়েছে সেটা দেখতে হবে। তাহলে এর নিচে সাইন চেঞ্জ হয়েছে কয়বার? একবারও না, তাই না? তাহলে জে ওমেগা পোল হবে এই রকম। এটা কত পাওয়ার দেখেন, 3 না? তাহলে এখানে পোল থাকবে টোটাল কয়টা? 3টা, মাইনাস যতগুলো সাইন চেঞ্জ ইনটু 2, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের নাম্বার অফ জে ওমেগা পোল। তাহলে নাম্বার অফ জে ওমেগা পোল আসছে কত? 3টা। মানে 2 কেন? 2 হচ্ছে তার কারণ এর পরে যতগুলো আসে আমরা মূলত রাইট হাফ পোল আর লেফট হাফ পোল এইটা ক্যালকুলেশন করে বের করতেছি। তো দেখা যায় জটিল সংখ্যা জিনিসটা এমন যে এ সব সময় অনুবন্ধীর সাথে মিলে থাকে। কথা বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছি? কোন একটা সমীকরণ থেকে যদি মূল বা মান 1 + 2i হয়, 100% ওই সমীকরণের আরেকটা মান হচ্ছে 1 - 2i। এজন্য অনুবন্ধী গুলো জোড়ায় জোড়ায় থাকে। এজন্য আমরা টোটাল মূল থেকে ওই সেই জোড়ার ইয়েটা বাদ দিলাম। এখানে তো কেউই নাই, ফলে কেউই আসে নাই। যদি একটাও থাকতো তাহলে দুইটা হয়ে যেত। একটা সাইন চেঞ্জ মানে
দুইটা মূল আছে, একটা যদি 1 + 2i হয় আর একটা 1 - 2i। একটা সায়েন্স যদি এসে কোন কলামে হবে ভাই? হুম, কোন কলামের সায়েন্স এসে নিব? অবশ্যই অবশ্যই ফার্স্ট কলাম, সবসময় আমরা ফার্স্ট কলাম দিয়ে ক্যালকুলেশন করতেছি। আচ্ছা। প্রথম কথা হচ্ছে রাইট হাফ পোল কয়টা আছে, এইটা ডিটারমাইন করবে টোটাল কলামে কয়বার সাইন চেঞ্জ হয়েছে। টোটাল কলামে কয়বার সাইন চেঞ্জ হয়েছে, কথা বুঝতে পারছেন? টোটাল কলামে একবারও চেঞ্জ হয় নাই, ফলে কোনো রাইট হাফ পোল নাই। আর জে ওমেগা পোল খুঁজে বের করবো কিভাবে? অল জিরোর নিচে কয়বার সাইন চেঞ্জ হয়েছে, অবশ্যই প্রথম কলাম। অল জিরোর নিচে কয়বার সাইন চেঞ্জ হয়েছে, দেখতেছি অল জিরোর নিচে কোনোবারই সাইন চেঞ্জ হয় নাই, ফলে অল জিরো তো হয়েছে 3 নাম্বারে, এজন্য সেই তিন, টোটাল পোল তিনটা থেকে ওই ডাবল বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে জে ওমেগা পোল। আর এই যে পুরো সমীকরণ, এই পুরো সমীকরণের লেফট হাফ পোল বের করতে চায়। এটা কত? এটা সমান হচ্ছে টোটাল পোল, টোটাল পোল হচ্ছে 5টা মাইনাস রাইট হাফ পোল মাইনাস জে ওমেগা পোল। এখানে তো কোনো রাইট হাফ পোল নাই, ফলে 0 - 3 - 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলেন বুঝতে পারছেন কিনা? যে ওকে পেলে 3 হয়েছে, যেহেতু 3 নাম্বার রোতে 0 হয়েছে এই কারণে। এই কারণে রাইট, না 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 না, 3 নাম্বার রোতে 0 হয়েছে এই কারণে আমরা 3 নিলাম, মাইনাস যতবার সাইন চেঞ্জ হয়েছে ইনটু 2, ক্যালকুলেশন করে 3 হুম, আসছে তাই 3 নিছে। এটা যদি ঠিক আছে। একবার সাইন চেঞ্জ হতো তাহলে 1 × 2, মানে 3 বিয়োগী করে 1 বানাতাম। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের রাউথ টেবিলের কনসেপ্ট। আমি এখানে নর্মাল নিয়ম, স্পেশাল যে দুইটা কেস, মানে যত প্রকার হওয়া সম্ভব সবগুলা দেখাই দিচ্ছি। এইগুলা যদি করেন ইনশাল্লাহ এর বাইরে আর আসার মতো কিছু নাই, খুব ডিপ দরকার নাই। জাস্ট টেবিলটা তৈরি করা, সিস্টেম স্টেবল কিনা এটা আপনি বলবেন। দেন যদি আপনাকে রাইট হাফ পোল কয়টা আছে, লেফট হাফ পোল কয়টা আছে, যে ওমেগা পোল কয়টা আছে প্রশ্ন করে, তাহলে সেটা কিভাবে বের করবেন সেটাও আমি দেখাই দিয়েছি। এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্যাবিলিটির সিস্টেম। এই করলে স্ট্যাবিলিটিতে আসলে আর তেমন কিছু থাকে না। এরপরে আসি হচ্ছে স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এররটা আসলে এটাও খুব বেশি ঝামেলার কিছু না, একটু কয়েকটা কনসেপ্ট মনে রাখলে এটাও ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের যদি কোনো একটা সিস্টেম দেওয়া থাকে, এই সিস্টেমের এই যে এটাকে বলতেছি ই অফ এস, এই স্টেডি স্টেট যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকেই মূলত আমরা হচ্ছে স্টেডি স্টেট এররের কনসেপ্টটা পাবো। সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর সমান, এটা আমাদের সূত্র হিসেবে একটু মনে রাখতে হবে, বাস এতটুকু। তাহলে আমি যদি ই অফ এস পেয়ে যাই, তার সাথে এস গুণ করব, দেন লিমিট, লিমিট হচ্ছে যে ইন্টারমিডিয়েটে যা করে আসছে ওই জিনিসটা। এখন ই অফ এস এই জিনিসটা আসলে কি সেটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ এটা নিয়ে আমাদের একটু ঝামেলা লাগতে পারে। ই অফ এস আছে কোথায়? এইখানে খেয়াল করে দেখেন কি শিখছিলাম আমরা। আমরা শিখছিলাম ই অফ এ, মানে এক কথা এখানে যা থাকবে তার সাথে এটা গুণ করলে সি অফ এস পাওয়া যায়। তাহলে এইখান থেকে একটা সিম্পল জিনিস বুঝতেছি, আর অফ এস থেকে সি অফ এস টা বিয়োগ করলে ই অফ এস পাওয়া যায়। তার মানে প্রথম কথা ই অফ এস সমান লেখা যায় আর অফ এস মাইনাস সি অফ এস। এখন এইখানে তো ফিডব্যাক থাকতেও পারে, তবে স্টেডি স্টেট এরর যখন ক্যালকুলেশন করব তখন অলওয়েজ আমরা 1 দিয়ে ক্যালকুলেশন করব, মানে এক কথায় ফিডব্যাকটা 1ই হবে। ফলে আমাদের ই অফ এস সমান আমরা লিখে দিতে পারি আর অফ এস মাইনাস সি অফ এস। এটাকে আমরা বলতেছি ই অফ এস এর ভ্যালু। আবার খেয়াল করেন ই অফ এস এর সাথে এইটাকে কি আমরা জি অফ এস হিসাবে চিনে থাকি না একটা সিস্টেমের? তাহলে আমরা বলতে পারি ই অফ এস এর সাথে জি অফ এস গুণ করলে আসলে সি অফ এস পাওয়া যায়। এই যে
এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যায়, এটাও আমরা বেসিক থেকে শিখে আসছি। তাহলে এই দুইটাকে কাজে লাগাই আমরা দুজনের ইয়েটা বের করতে পারি কিভাবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের ই অফ এস এর ভ্যালু। তাহলে এখন বাকি সিস্টেমটা তো আমরা বুঝতেই পারতেছি সূত্র কি হবে। তাহলে যে কোনো জায়গায় আসলে আমরা এতটুকু ক্যালকুলেশন করে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি। আর অফ এস, এটা হচ্ছে রেসপন্স। এই রেসপন্সটা কি টাইপের সেটা আমাকে প্রশ্নে বলে দিবে। তবে আমরা কয়েকটা জিনিস একটু মনে রাখবো, যে মেইনলি যে কয়টা রেসপন্স হবে সেই রেসপন্স গুলো আসলে কিভাবে ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে প্রথমে আসে ইউনিট স্টেপ রেসপন্স। ইউনিট স্টেপসে ইউ অফ টি, যেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে হচ্ছে 1/s। তার মানে ইউনিট স্টেপ রেসপন্স বললে আর অফ এস এর ভ্যালু হবে হচ্ছে 1/s। মানে আমি একবারে ল্যাপ্লাস করে কি হবে সেটা বলে দিচ্ছি। তাহলে ইউনিট স্টেপ বললে আর অফ এস হবে 1/s। আর একটা বলতে পারে র্যাম্প। র্যাম্প বলতে মূলত আর অফ টি বোঝায়, যেটা নর্মালি এইরকম দেখতে। তার মানে এটা আসলে টি এর সমীকরণ। এইটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এইটা আসে হচ্ছে 2/s²। আর আর একটা আসে হচ্ছে প্যারাবলে। এইটাকে যদি করি তাহলে এটা আসে হচ্ছে 3/s³। এই কয়টা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে এই কয় টাইপের রেসপন্স থাকলে আমাদের কি হয়। আমি একটু দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা সরি, আমি এটা 2/, না এটা 1/, এটা 2/, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের তিনটে ইউনিট স্টেপ রেসপন্স, র্যাম আর প্যারাবোলিক থাকলে আর অফ এস এর মান কত। এটা কিন্তু প্রশ্নে আমাকে বলবে না, জাস্ট রেসপন্সের নামটা বলে দিবে যে কি টাইপ রেসপন্স, দিয়ে আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। এক মিনিট দাঁড়ান। এগুলো আমরা একটু সূত্র হিসেবে মনে রাখতে হবে।
এবং এদেরকে দিয়ে স্টেডি স্টেট ইররকেও আসলে ডিফাইন করা যায়। স্টেডি স্টেট ইরর সমান, এই যে ইউনিট স্টেপের জন্য লেখা যায় যে 1/1 + KP, যার জন্য যেটা বলবে তখন 1/KP 1/KA। তার মানে এইটার জন্য এইটা ইউজ করা যাবে, এটার জন্য এটা ইউজ করা যাবে, আর এইটার জন্য এটা ইউজ করা যাবে। এই হচ্ছে বেসিক কয়েকটা সূত্র। এইগুলা আমাদের ম্যাথ যখন আমরা সলভ করব তখন আসলে ক্যালকুলেশন করা লাগতে পারে। আর যদি কখনো স্টেডি স্টেট ভ্যালু বলে, বাস এই জাস্ট এতটুকু মনে রাখলে ওকে। এখন আমরা ম্যাথ করলে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কখন কিভাবে কি ক্যালকুলেশন হচ্ছে। যেমন দেখেন এই ম্যাথটাতে আমাদের স্টেডি স্টেট এরর বের করতে হবে। তাহলে এইখানে দেখেন এইটা হচ্ছে g(s), r(s) এখানে মনে হয় বলা ছিল, আমার তোলা হয় নাই। এক মিনিট আমি দেখে তুলে নিচ্ছি। ওকে, এইগুলার জন্য আমাকে বের করতে বলতেছি, খেয়াল করেন। এইটাই হচ্ছে সেই ইউনিট স্টেপ। তাহলে এইটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হয় হচ্ছে 5/s। এই যে টি এটা হচ্ছে র্যাম্প ফাংশন, তাহলে এটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি হয় হচ্ছে 1/s²। আর এটা হচ্ছে সেই প্যারাবোলিক, এটাকে করলে হয় 2/s³। এখন আমাদের এই তিনটার জন্য এই ফাংশনের স্টেডি স্টেট এরর বের করতে হবে। তাহলে দেখেন এখানে g(s) কত, g(s) সমান দেওয়া আছে হচ্ছে 120 s+2 / s+3 × s+4। তাহলে প্রথমে আমরা 1 নাম্বারের জন্য আসি। আমরা দুই ভাবে করতে পারি। 1 নাম্বার, ওই যে ইএসএস এর যে সূত্রটা দেখালাম ওই সূত্র দিয়ে করতে পারি, অথবা আমরা KA KV KP এগুলা দিয়েও করতে পারি। আপনার ইচ্ছা, যেভাবে সুবিধা সেভাবে ক্যালকুলেশন করতে পারেন। তো আমি এক একটা আমি করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের একবারে আসলে ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে ডিরেক্ট সূত্র, যে এইটা সমান লিমিট s → 0 s e(s), লিমিট s → 0 s e(s) মানে কত, r(s) /1 + g(s), r(s) এটা মানে কত,
5/s 1 প্লাস জি অফ এস কত, যে এটা হচ্ছে জি অফ এস। এবার দেখেন এই এস আর এই এস কাটাকাটি হয়ে যায়। এবার এস এর ভ্যালু জিরো বসাই দেবো আমরা। এস এর ভ্যালু যদি জিরো বসাই কত হয় দেখেন। কত আসে? এটা আসতেছে 5/21। এটা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এইটাকেই আরেকটা নিয়মে করা যেত। কিভাবে? এটা যেহেতু ইউনিট স্টেপের জন্য আর অফ এস, যেহেতু সামনে একটা পাস দেওয়া আছে এই জন্য তো নিতেই হবে। তাহলে ইউনিট স্টেপের জন্য কোন কনস্ট্যান্ট কাজে লাগে? ইউনিট স্টেপের জন্য কনস্ট্যান্ট কাজে লাগে হচ্ছে কেপি, যেটাকে পজিশন কনস্ট্যান্ট বলে। তাহলে কেপি সমান কি শিখলাম? কেপি সমান শিখলাম লিমিট এস টেন্স টু জিরো জি অফ এস সমান। তো জি অফ এস এর ভ্যালু দেখেন, এই যে এটা, এটা নাকি 1 প্লাস? হ্যাঁ ঠিক আছে, ওইটাই জি অফ এস। আর এটা সমান কত? মানে যে বুঝতেছেন, ঘুরে ফিরে একই জিনিস কিন্তু, তবে সিস্টেম এটা একটু ভেঙে ভেঙে করাই, এই ঘুরে ফিরে কিন্তু 5/21 আসবে। তার মানে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ক্যালকুলেশন করলেই কিন্তু okay। একই কথা। 5 1/s² এইটার জন্য আমাদের কি করতে হবে? যদি আমরা নর্মাল নিয়মে যাই তাহলে যা তাই, এই একটাই সূত্র। আর যদি মনে করেন আপনি কনস্ট্যান্ট দিয়ে করবেন তাহলে এই যে কনস্ট্যান্টের হিসাব। তাহলে এটা যেহেতু আমাদের র্যাম্প ফাংশন বলতেছি, তাহলে এর কনস্ট্যান্ট হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট। তারপরে এখানে হচ্ছে আর অফ এস সমান 5 1/s²। এখন আপনার টোটালি ইচ্ছা যে আপনি ডিরেক্ট সূত্র দিয়ে করবেন নাকি কনস্ট্যান্ট বের করে নিয়ে করবেন, একই অ্যান্সার আসবে। তবে যদি প্রশ্নে কনস্ট্যান্ট বের করতে বলে তাহলে তো মাস্ট বের করাই লাগবে। আর যদি ডিরেক্ট স্টেডি স্টেট এরর বলে, আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন না করবেন। তাহলে এখানে কনস্ট্যান্ট হবে কত? কে, সরি, এখানে কনস্ট্যান্ট হবে কে ভি। কে ভি সমান কত? লিমিট এস টেন্স টু জিরো এস আর অফ এস, সরি এস জি অফ এস। এটা তো শিখলাম না কি? এস জি অফ এস, ভেলোসিটি কনস্ট্যান্ট। তো জি অফ এস, আচ্ছা দেখেন এস আছে, জি অফ এস এর মান যাই আসুক না কেন, তার সাথে যদি জিরো গুণ হয় তাহলে কেভি কি জিরো হয়ে যাবে না? তাহলে এখন স্টেডি স্টেট এরর কত হবে? লিমিট এস টেন্স টু জিরো
সরি সরি সরি, স্টাডি স্টেট এরর হচ্ছে 1/kv। তাহলে এইটা কি একবার ইনফাইনাইট হয়ে যাচ্ছে না? অথবা কি নিয়মে করতে পারতাম, অথবা করতে পারতাম এই যে একটা এস কিন্তু নিচে থেকে গেছে, ফলে জিরো বসালে একবারে ইনফাইনাইট চলে আসছে। টোটালি আপনার ইচ্ছা যে কোন নিয়মে করবেন না করবেন এই সেই বিষয়। তাহলে পরেরটা কি? 10/s কিউব, এটা হচ্ছে প্যারাবোলিক, তাহলে কি কনস্ট্যান্ট বের করতে হবে? এখানে কনস্ট্যান্ট বের করতে হবে হচ্ছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, লিমিট এস টেন্ডস টু জিরো এস স্কোয়ার জি অফ এস। এখানেও একই কথা, জিরো বসাই দিলেই তো এটা জিরো চলে আসতেছে, তাহলে স্টেডি স্টেট এরর কত হবে? 1/ka, অথবা অথবা কি এটা করতে পারেন, সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর সমান লিমিট এস টেন্ডস টু জিরো এস স্কোয়ার ই অফ এস। সরি, এই ক্ষেত্রে একটাই সূত্র, এস ই অফ এস দিয়ে মান বসায় যা ক্যালকুলেশন হবে তাই। আচ্ছা, এগুলা কি বুঝতে পারছেন? তাহলে এই টাইপের আর দু একটা ম্যাথ আছে, এইটা করবেন। এটা, হ্যাঁ বলেন। বুঝতে পারছি। আচ্ছা, এইটা আমি ওই সেম তুলতে খেয়াল নাই, এটা হচ্ছে নাইসের বইয়ের এক্সাম্পল 7.3। দেখবেন যে এটা কোন রেসপন্সের জন্য, মানে ইউনিট রেসপন্সের জন্য নাকি র্যাম্প নাকি প্যারাবোলিক, কার জন্য বলছে তার জন্য বের করবেন। দেন এইটা, এটার ক্ষেত্রে জি অফ এস দেওয়া আছে। দেখেন এখানে বলতেছে যে কেপি কেভি কে, এটা বের করো, তাহলে এটা আমাকে বের করা লাগবে, তাহলে এটা বের করবেন। দেন স্টেডি স্টেট এরর বের করবেন। কথা কি বুঝতে পারছেন? সিস্টেম কিন্তু একই, আলাদা কিচ্ছু না। যেমন আমি একটা বের করে দেখাই দিই, কে পি বের করতে বলতেছে পজিশন কনস্ট্যান্ট, পজিশন কনস্ট্যান্ট কি? সিম্পলি এত জি অফ এস, সহজ কথা। তাহলে এটা সমান কত আসবে? জি অফ এস এর এখানে যদি জিরো বসাই দিই যা আসে তাই, তাহলে জিরো বসালে কত আসে? 1000 ইন্টু 8 ডিভাইডেড বাই 7 গুণ 9, 8000/63। ঠিক আছে, এপি 127 আসলো কেন? ও, এই 126.98 কে ওরা 127 লিখছে, হ্যাঁ। এরকম রাখেন, সমস্যা নেই। যাই হোক, যেটা আসছে আসছে। এরপরে হচ্ছে স্টেডি স্টেট এরর, এর জন্য কত হবে? 1/1 + kp। এই যে 7.8 ইন্টু 10⁻³ বুঝতে পারছেন?
তাহলে একই ভাবে আপনি কি কেভি বের করবেন, কে এ বের করবেন, দিয়ে স্টেডি স্টেট এরর বের করে দেবেন। কেভির ক্ষেত্রে সূত্র কি? কেভির ক্ষেত্রে সূত্র হচ্ছে এস জি অফ এস নিতে হবে লিমিট, আর এটা হচ্ছে এস স্কোয়ার জি অফ এস। এই ক্যালকুলেশন লিমিট জিরো বসাই দিলে যা আসবে তাই তো বোঝাই যাচ্ছে যে এস এর মান জিরো বসালে গুণ করলেই জিরো পাবো, এস স্কোয়ার এর মান জিরো করলে গুণ করলেই জিরো পাবো। ফলে কেভির মানও জিরো, কে এর মানও জিরো, স্টেডি স্টেটেরও ফাইনাইট। তো আমি মুখে যেরকম বললাম ওইটা ক্যালকুলেশন করলে এটা খুব একটা ঝামেলার কিছু না, জাস্ট এই কনসেপ্ট মনে রাখলে চলবে। যেহেতু জিরো বসাইতে হবে, এই আপনার সমাধান টমাধান কিছুই করা লাগবে না, যে রকম আছে বিট ঘটে ওই বিট ঘটে রাখবেন, জাস্ট এস এর জায়গায় জিরো জিরো বসাই দিবেন, কাজ শেষ। তো এই হচ্ছে মোটামুটি কন্ট্রোল সিস্টেমে যা যা বললাম, এগুলো যদি ভালো করে বুঝেন ইনশাল্লাহ, এগুলা প্র্যাকটিস করতে থাকেন, এর বাইরে খুব একটা আসলে লাগে না। গ্রাফ গুলো একটু দেখতে পারেন, তবে এই বইয়ের বাইরে নর্মালি কন্ট্রোল সিস্টেম দিলেও এই বইয়ের বাইরে আসলে আসার ওইরকম চান্স নাই। এই বইটাই ভালো করে করেন, এক্সাম্পল গুলা ইনশাল্লাহ এগুলাই আনা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ভাই আজকের পর থেকে আর কি ক্লাস হবে কন্ট্রোল সিস্টেমে? না, অফিসিয়ালি কন্ট্রোল না, আমাদের অফিসিয়ালি এই কোর্স এখানেই শেষ। বাকিটা হচ্ছে যদি প্রবলেম থাকে গ্রুপ খোলা থাকবে, ওইখানে ডিসকাশন হবে, তবে আজকের পর থেকে আর ক্লাস হবে না। তবে যদি ইন কেস ধরেন এরকম সিচুয়েশন আসলো যে কোনো একটা টপিকের উপর হয়তো ভিডিও বানানো লাগতেছে, যে ওইটা হয়তো আমি মেসেজে লিখলাম বোঝা যাচ্ছে না, তখন আমি হয়তো একটা আলাদা ভিডিও বানাই দিলাম, অথবা একটা টাইম বের করলে একটা আলাদা ছোট ক্লাস নিলাম। তবে অফিসিয়ালি আজকে ক্লাস শেষ। আর এই যে কয়টা ক্লাস নিলাম কন্ট্রোলের, এইটাই আমি বলতেছি যে এইটাই প্র্যাকটিস করেন, যেই যেই টপিক বলছি যা যা বলছি এগুলাই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এর ভিতর থেকেই পাবেন। বুঝতে মেশিন পারছেন? পার্টে কবে ক্লাস শুরু হবে? কি বললেন? মেশিন পার্টের কবে ক্লাস শুরু হবে? মেশিন, আমি চাচ্ছি হচ্ছে মঙ্গলবার থেকে শুরু করতে। তবে মেশিন হচ্ছে প্রথম ক্লাসটা হয়তো আমি রেকর্ডেড দেব, কারণ প্রথম ক্লাসটা অনেক বড়, প্লাস অনেক ইনফরমেশন এখানে দিছিলাম আমি। আর ওইখানে আসলে টোটালি থিওরিক্যাল, তো এটা হয়তো রেকর্ডেড দেবো, বাকি হচ্ছে ক্লাস থেকে লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। আমি দেখি রুটিন ও, আজকালে করে দিব, এই গ্রুপে দিয়ে দেবো, না সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা ভাই, আমি হ্যাঁ বলেন। আপনি আইডিতে কিছু তিনটা ছবি পাঠাইছি ভাই, একটু দেখেন তো একটু ভাই। ওই হ্যাঁ, আমার এগুলাতে আইডি কি? ভাই, হৃদয় খান। হ্যাঁ, এটাতে কি সমস্যা? ভাই সমস্যা হচ্ছে যে, দাঁড়ান একটু বের করি আমি। এটা হচ্ছে এই যে ভাই প্রথমটাতে ওটাতে যে ওই মেটা মানে চিত্রটা করার পর আমার তো ত্রিভুজের মতনই আসতেছে, এটাতে দেখাচ্ছে যে রেক্টেঙ্গুলার আর কি ইয়ে করতে বলছে, রেক্টেঙ্গুলারের মতন করতে বলছে না লাস্টে। ইয়েটা আমি এটা মানে বুঝিনি ভাই, এটা কি হচ্ছে এই জায়গাটা। এরকম আসতেছে আপনার, তাই তো? আহ, আমার ভাই, হ্যাঁ ভাই এরকম আসতেছে। খেয়াল করে দেখেন, এরকম আসলে তো হবে না, এই ওভারল্যাপ তো আর থাকবে না। তো আমার এই ভ্যালু আর এই ভ্যালু যোগ করে দিতে হবে, এই ভ্যালু আর এই ভ্যালু যোগ করে দিতে হবে। এই টাইপের জিনিসের আগেও একবার দেখাইছিলাম, যখন যোগ করা হয় এই টাইপের জিনিস এরা সবসময় কনস্ট্যান্ট হয়। কিরকম? এটা ধরেন জিরো, এটা ধরেন পাঁচ, এটা যদি চার হয় এটা হয়তো এক, এটা যদি তিন হয় এটা হয়তো দুই, এটা যদি আড়াই হয় এটা হয়তো আড়াই, এটা আবার তিন, এটা দুই, এটা চার, এটা এক, এটা পাঁচ, এটা শূন্য, তাহলে প্রত্যেক জায়গায় যোগফল পাঁচ হবে। বুঝছেন? তাহলে ভাই আমি যে ওখানে যেরকম আছে ওরকম করার পর লাস্টে এরকম রেক্টেঙ্গুলার দেখাই দিলেই হবে? এটা তো যোগ করতে হবে, কারণ দুইটা তো আর একই টাইমে দুই রকম জিনিসকে থাকতে পারে, এটা তো একটা সিগন্যাল। আমি তো বলতেছি জিরো থেকে সামথিং এই টাইমের ভিতরে কি আছে, তোমার এই দুইটা যোগ করা লাগবে না? তো যোগ করলে তো জি এটা ভাই। আসতেছে, সেটাই আসলে দেখাই দিতে হবে। বুঝছেন? জি ভাই। এই দুইটা যোগ করলে কনস্ট্যান্ট পাঁচ চলে আসে।
আর ভাই চিত্রটা তো রেক্টেঙ্গুলার লাস্টে এরকমই আসবে, রেক্টেঙ্গুলার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আর ভাই ওই যে আরেকটা হলো আছে হলো ওখানে, তারপরেরটা ওটাতে অ্যামপ্লিচিউড ভাই, 39 নাম্বার, এটা কি সমস্যা? এটা ভাই সমস্যা হচ্ছে যে দুইটা মান বের করছে, দুইটা মান তো বের করছে, 3 নম্বর কথাটা ভাই কি বলছে, এই যে অলসো ফাইন্ড দা অ্যাম্পলিটিউড, লাস্টে একটা আমার মডুলেশন যোগ করছে নাকি, বুঝি নাই ভাই এটা। Also find the amplitude of the carrier which must be added to attain a modulation index of 0.1. মডুলেশন ইন্ডেক্স যদি 0.1 পেতে চাই, তাহলে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত হবে? তো এখানে মেসেজের অ্যামপ্লিটিউড দেওয়া আছে কত, am. Find the amplitude of the carrier which must be added to attain a modulation index of alpha. মানে এখানে am দেওয়া আছে হচ্ছে 5, এসি সমান কত, নিউ সমান 0.1, এই ক্যালকুলেশন করে এসি বের করে দিব। ঠিক আছে। মানে মিউ এই অবস্থাতে মানে এসিটা কত হবে আর কি। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, এম 5 না তো, মেসেজের অ্যামপ্লিটিউড হচ্ছে 15, 15কে অর্ধেক, সরি 15 নয়, 10-এর থেকে 5 বাদ দিলে হয় 5, অর্ধেক করলে হয় 2.5। ঠিক আছে না, এই এম বাই এসি। এইটা করে দিয়ে যা আসে, আমার তো আপাতত এইটাই মাথায় আসতেছে। এমন হলে তো ভাই বুঝছি এটা, তাহলে তো ঠিক আছে। এছাড়া আর এমন কোনো হলে না, ইয়ে নাই এমন। মানে এমন না, না এখানে হলে তো আর কি। কোশ্চেন, কোশ্চেন যেটা বলছে সেই হিসাবে আমার এটাই আসতেছে, অন্য জি ভাই, আসার তো কোনো দেখছি না। তো লাস্টেরটাই কি সমস্যা? লাস্টটা ভাই, এখানে ভাই ওই যে এটা আপনি বই করে দিয়ে যাচ্ছিলেন কিন্তু করে দেওয়া হয়নি পরে, মানে বলছিলেন যে পরে করে দিব। কি প্রবলেম হয়েছিল জানো? মানে আপনি ওই যে বলছিলেন যে কোশ্চেনটা আপনি বুঝতে পারতেছিলেন না, যে ওই 88/88 কি বুঝাচ্ছে, তখন আর করেন নাই, বলছিলেন পরে করে দিব। আচ্ছা, এইখানে যেটা করছে, আমরা ইয়ের জন্য ব্যান্ডউইথ কি জানি, এটা তাই না? জি ভাই। আর আমাকে এখানে রেঞ্জ যেটা বলে দিছে, এটা আসলে ব্যান্ডউইথেরই রেঞ্জ, ঠিক আছে। ব্যান্ডউইথ হচ্ছে 88.4 মাইনাস 88, তাহলে 0.4 মেগাহার্টজ। প্রশ্ন বলতেছে, আবার প্রশ্নে বলে দিছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 14। আচ্ছা, এটা হচ্ছে 400 কিলো হার্টজ, আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে দিছে 14 কিলো হার্টজ। এখন এই যে এই বসাই দিয়ে জাস্ট ডিএলএফ বের করে ফেলবেন, তাইলেই হবে। মানে ভাই এটা কি ব্যান্ডউইথ কি আপার সাইডব্যান্ড আর লোয়ার সাইডব্যান্ডের পার্থক্য এই যেটা যে বলছে রেঞ্জ ভাই? বলে দিছে, এইটা হচ্ছে টোটালি রেঞ্জ বলা আছে, হ্যাঁ, যে এখানে টোটাল আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত। ও, চ্যানেল ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলে দিছে, তো ওইটাই আসলে আমাদের চ্যানেলের ব্যান্ডউইথ। ও, জি ভাই বুঝতে পারছি এবার। ওকে। মানে এরকম থাকলে ভাই এমনই হবে। হ্যাঁ হ্যাঁ। ও,
আর আচ্ছা, তাহলে আজকে আপাতত এতটুকু। ভাই নেক্সট আর একটু কথা ছিল, বলেন। সেটা হচ্ছে যে, ওই যে আমি যে এই তিনটা পিকে হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি না আপনার কথা। যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বের করে দেখাইছিলাম, আপনার কথা মানে শুনতে, আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাই নাই, মাঝখানে অফ হয়ে গেছিল। এখন কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। ওই তার আগে আর একটা পিক পাঠাইছিলাম, যে হলো ওটাতে যে পিএম এবং এফএম এর কিছু ইকুয়েশন থেকে আমি কিছু বাইর করে দেখাইছিলাম যে ওটা কি সঠিক আছে কিনা, আচ্ছা, স্ট্যান্ডার্ড। আমি দেখে, আমি টাইম পাই না, দেখে জানাবো না পরে। আচ্ছা ভাই, তাহলে ওটা দেখেন, ওটা এই তিনটা পিকচার আগে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আমার ওই ইয়েটার সাথে মিলাই নেন তাইলে তো হয়ে গেল। আমি তো ডিরেক্ট এরকম পড়া আছে যে কখন কোনটা হলে কি হবে, লেখা আছে তো মানে আমার কাছে আমার। একটু, তারপরে আমি নিজে একটু করছি তো ভাই, আপনি একটু দেখেন, তারপরে একটু কনফিউজ আছে তো একটু আমার ওটার সাথে একটু, মানে একটু দেখেন আপনি তারপর ওই আচ্ছা ঠিক বিষয়টা। আছে। চারটায় মানে প্রত্যেকটারই দুইটা করে বের করছি, দুইটাই বের করছি, এই স্ট্যান্ডার্ডটা বের করছি আর কি। বুঝতে পারছি। ওটা একটু ভাই একটু দেখে একটু আপনি একটু মেসেজ আচ্ছা একটু বলে ঠিক দিন আছে, না ভাই। আমি দেখে জানাবো না পরে। আর মেশিন পার্ট ভাই কি তাহলে মঙ্গলবার থেকে শুরু করবেন? হ্যাঁ দেখি, ইনশাল্লাহ আমি জানাই দেবো না আজকে, কালকে বা ও কালকে হয়তো জানাই দেবো না। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হুম, ঠিক আছে।